অদিতি ঘোষের লেখা গল্প পরাজয় মানব না। গত 2 বছর ধরে সকাল সন্ধে নিয়মিত পার্টি অফিসে যাতায়াত করছে অঞ্জন। পার্টির দাদাদের সুনজরে পড়ার জন্য 5 মাস খেটে চলেছে। জল ধরে বোতলগুলো ভর্তি করে রাখা, স্টোভে যখন তখন চা তৈরি করা, সিগারেট কিনে আনা, এসব কাজগুলোতে এখনও অভ্যস্ত হয়ে গেছে। বাড়িতে অবশ্য 1 গ্লাস জল গড়িয়েও খায়নি অঞ্জন। পড়াশোনার ক্ষতি হবে বলে তেমন কোনো কাজের অর্ডারও করেনি ওকে বাবা মা। তবে এখন সবই করছে একটা চাকরি পাওয়ার আশায়। অবশ্য অনেক কষ্ট করে পড়াশোনা করাটা একেবারে বিফলে যায়নি অঞ্জনের। ইংলিশে মাস্টার্স করার দৌলতে পার্টির নোটিশ লেখা, মিটিংয়ের জন্য চিঠি লেখার মতো কাজের দায়িত্বগুলোও ওরই ওপর বর্তেছে। বিনিময়ে কিছুই যে জোটে না তা অবশ্য নয়। সুন্দর হাতের লেখার জন্য বেশ প্রশংসা পায় অনেকের কাছে। অমিতদার মতো পার্টির জেলা স্তরের নেতা কিংবা বিজনদার মতো জেলা পরিষদের সদস্য পিঠ চাপড়ে প্রশংসা করে। এই তো কয়েকদিন আগেই অমিতদা বলছিল, বুঝলি অঞ্জন, আমি অনেককে বলি তোর কথা, সত্যি তুই একটা জিনিয়াস। এত জায়গায় ঘুরি তো, কিন্তু তোর মতো এত সুন্দর হ্যান্ডরাইটিং, এরকম নির্ভুল লেখা বড় একটা চোখে পড়ে না। বিজনদা অমিতদার মতো মানুষদের এই প্রশংসা শুনতে বেশ লাগে। এটাও তো একরকম পাওয়া। পার্টি অফিসে বিশেষ মিটিংয়ের দিনগুলোতে আবার স্পেশাল কাজও থাকে। চায়ের দোকান থেকে স্পেশাল চা ও স্ন্যাক্স নিয়ে এসে সার্ভ করে দেওয়া, সিগারেটের প্যাকেট এগিয়ে ধরা, এইসব করতে করতেই নিজের গায়ে পার্টির লেবেলটা লাগিয়ে ফেলেছে অঞ্জন চক্রবর্তী। ওপর মহলে বেশ কয়েকজন নেতার কাছেও অঞ্জন এখন একটা পরিচিত মুখ। সকাল 6টা থেকে শুরু করে 2 ব্যাচ প্রাইভেট পড়িয়ে 10টার মধ্যেই চলে আসে অঞ্জন পার্টি অফিসে। অঞ্জন ছাড়াও এমন কিছু পার্টির ক্যাডার আছে যারা নিয়মিতভাবে সন্ধ্যের সময় আসে পার্টি অফিসে। তারা কেউ স্টুডেন্ট, কেউ ইলেকট্রিক মিস্ত্রি, কেউ কলের মিস্ত্রি, আবার কেউ বা তাঁতের কারিগর। এদের বিশেষ কোনো কাজে পান না নেতারা। হয়তো তাদের উপর বিশ্বাস বা ভরসা কোনোটাই নেই। এরা আসে খবরের কাগজ পড়তে, অপোনেন্ট পার্টির নেতাদের কাজের সমালোচনা করতে, আর নিজেদের মধ্যে তর্কে ঝড় তুলতে। তবে ভোটের সময় মিটিং মিছিল বা বাড়ি বাড়ি প্রচারে এদের পাওয়া যায় পোস্টার সাঁটাতে। এরা বেশিরভাগই মাধ্যমিকের গণ্ডি পেরোয়নি। ওদের নিয়ে মাঝে মাঝে ভাবে অঞ্জন, ওরা নিশ্চয়ই তার মতো একটা চাকরির জোগাড়ের ধান্দায় মাটি কামড়ে পড়ে নেই। তাহলে ওরা কেন আসে? পার্টিকে ভালোবেসে, নাকি ব্যক্তিগত প্রয়োজনের সময় পার্টির সাপোর্ট পাওয়ার জন্য? সত্যি ব্যাপারগুলো পরিষ্কার নয় অঞ্জনের কাছে। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এখানে দুবেলা না এসে পারে না অঞ্জন। অনেকটা নেশার মতো টানে এই পার্টি অফিসটা। শুরুর দিকে এই নিয়ে আপত্তি জানিয়েছিলেন অঞ্জনের মা বাবা, কিন্তু অঞ্জন তাদের বুঝিয়েছিল যে এখন শুধু পাশ করলেই চাকরি হয় না, দরকার হয় ব্যাকিংয়ের। সেই কারণে পার্টি অফিসে আসে ও। এরপর আর বিশেষ কিছু বলেননি তাঁরা। ছেলে বড় হয়েছে, তাই তার সিদ্ধান্তকে মেনে নিয়েছিলেন। তবে অঞ্জন মনে মনে ভেবেছিল অনেক কিছু। চাকরি যদি পায় পার্টি থেকে, তাহলে বেইমানি করবে না ও কখনোই। সন্ধ্যের পর অবশ্যই পার্টি অফিসে আসবে, পার্টির কাজও করবে যথাসাধ্য। পার্টির দাদারা তো কেউ বেকার নয়, কেউ লাইসেন্স প্রাপ্ত ব্যবসাদার, কেউ বা চাকুরে। রোজ রাতের দিকে আর ছুটির দিনগুলোয় নিয়মিতভাবে পার্টি অফিসে আসে তারা। অঞ্জনও সেই রকমই আসবে। ইচ্ছে থাকলে সেই সময়টাতে পার্টির কাজ অনেকটা করা যাবে। এখন শুধু একটা যে কোনো চাকরির অপেক্ষা। টাকার অভাবে অঞ্জনের বাবা অমর চক্রবর্তী নিজের দোকানটাকে বড় করতে পারেননি গত 22 বছরেও। জুট মিলটা বন্ধ হয়ে যাওয়ার পর নতুন কোনো চাকরি জোগাড় করতে পারেননি তিনি। 4-5 জন মানুষের সংসার চালানোর জন্য দ্বিতীয় পন্থা খুঁজে না পেয়ে ছোট্ট মুদিখানার দোকানটা চালু করেছিলেন তিনি। রাস্তার ধারেই বাড়ি অঞ্জনদের, সেই কারণে সামান্য সুবিধা পাওয়া গিয়েছিল। বাড়ির বাউন্ডারির ওয়াল ভেঙে সদর দরজার পাশেই 5 ইঞ্চির দেওয়াল তুলে করোগেটের সিটের ছাদ দিয়ে তৈরি করেছিলেন দোকানটা। তখন পাড়ার ভেতরে তেমন দোকান ছিল না, তাই মন্দ চলতো না। এখন চিত্রটা অবশ্য বদলে গেছে। পাড়ার আরও 2টো মুদিখানা কাম স্টেশনারি দোকান চালু হয়েছে। তাদের স্টক অনেক বেশি, দোকানে ফ্রিজ আছে, তাই দুধ, দই, পনির সবই পাওয়া যায় কোল্ড ড্রিঙ্কসও। পুরনো খদ্দেরা এসে সকলেই প্রায় একই কথা বলে, তোমাকে ভালোবাসি আমরা অমরদা, তাই তোমার দোকান ছাড়তে মন চায় না।
কিন্তু এখনকার ছেলেপুলেদের পছন্দ মতো জিনিসপত্র রাখতে পারো না তুমি। ভ্যারাইটির প্রতি আকর্ষণ তাদের, তাই তোমার দোকানে আসতে চায় না ওরা। সবই বোঝেন অমর, কিন্তু তিনি নিরুপায়। দোকান বাড়াবেন কিভাবে? তার জন্য তো টাকার প্রয়োজন। এই দোকানের আয় থেকে মা, স্ত্রী, ছেলে মেয়ে ও নিজের খরচ চালাতেই পারেন না। ছেলেটার উপার্জনের টাকাটুকু সংসারে ঢুকে যায়। নিজে ক্লাস 8-এ পড়ার সময় থেকে টিউশনি করতে শুরু করেছিল অঞ্জন। তখন প্রাইমারি ছেলেদের পড়াতো নিজের পড়ার খরচ চালাতে। নিজে উচ্চ মাধ্যমিক পাশ করার পর থেকে ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত স্টুডেন্টদের পড়াতো। তবে ইংলিশে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করার পর থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ছেলেদের বাড়িতে বসে ইংলিশ পড়ায়। সপ্তাহে 3 দিন করে পড়ানোর জন্য 4 ব্যাচে মোট ছাত্রের সংখ্যা 34। 1010 টাকা আসে তার থেকে। নিজের জন্য 1000 টাকা রেখে বাকি সবটাই দেয় মায়ের হাতে। এর সঙ্গে একটা চাকরি পেয়ে গেলে অভাবটা যায় সংসারের। বাবার দোকানটাকেও একটু সাজানো যায় নতুন করে। মনের মধ্যে একটা ক্ষীণ আশা বেঁধেছে কদিন আগেই। বছর 3 আগে এখানকার সবচেয়ে বড় উচ্চ মাধ্যমিক স্কুলটায় পার্টির সোর্সে প্যারা টিচার হিসেবে ঢুকেছিল সুদেব মিত্র। সুদেবদার কোনো এক মামা একটা প্রাইভেট ফার্মে চাকরি করে দিয়েছেন সুদেবদার। স্যালারি ভালো, তাই প্যারা টিচারের চাকরিটা ছেড়ে দিচ্ছে সুদেবদা। সুদেব মিত্রর জায়গায় অঞ্জনকে নেওয়া হবে, এমনই একটা কানাঘুষো শোনা যাচ্ছে কয়েকদিন আগে থেকেই। মনে মনে হিসেবটা করে নিয়েছে অঞ্জন। ওই চাকরি আর টিউশনি 2 মিলিয়ে যা পাবে তাতে আর অভাব থাকবে না। তারপর যদি বেটার কিছু পায় তাহলে তো কথাই নেই। তবে আপাতত এই অনেক। চাকরির কথা মনে হতেই মনে পড়ে গেল সুশান্তর কথা। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পার্টি অফিসে আসা শুরু করেছিল সুশান্ত। অঞ্জন আজ যে কাজগুলো করছে সেগুলো তখন সুশান্ত করত। অঞ্জন তখন মাস্টার্স করছিল। ছুটি ছাটায় পার্টি অফিসে আসতো সুশান্তের সঙ্গে। সে সময় সুশান্ত পার্টির নেতাদের কাছে খুব প্রিয়। সুশান্ত বলেছিল, এমএ পড়ে কি করব বল, চাকরির আশা তো নেই, তবু এখানে লেগে থেকে যদি একটা কিছু জোটাতে পারি। এখন তো নেতাদের ইচ্ছেতেই সব হয়। দেখা যাক বিড়ালের ভাগ্যে শিকেটা ছেড়ে কিনা। সেবার সত্যি সত্যি বিড়ালের ভাগ্যে শিকে ছেঁড়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। মাস্টার্স করে তখন নিয়মিত পার্টি অফিসে আসতে শুরু করেছিল অঞ্জনও। 2 বন্ধু মিলে পার্টির কাজ করত। এর মধ্যে কথাটা রটে গিয়েছিল যে পঞ্চায়েত অফিসে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য সুশান্তকেই সিলেক্ট করা হয়েছে। শুনে ভীষণ খুশি হয়েছিল অঞ্জন। কিন্তু হঠাৎ করেই পাল্টে গিয়েছিল নেতাদের সিদ্ধান্ত। সুশান্তের বদলে চাকা ঘুরে গিয়েছিল অন্য একজনের ভাগ্যে। অন্য পঞ্চায়েত এলাকার একটা ছেলেকে নেওয়া হয়েছিল ওই পোস্টের জন্য। বিজনদা দুঃখ প্রকাশ করে বলেছিল, কি করব বল সুশান্ত, আমাদের হাত পা বাঁধা। এমএলএর নির্দেশ বলে কথা, মানতে তো আমাদের হবেই। তবে পরের চান্স আর কোনোভাবেই ফসকাবে না তোর। কদিন পরেই জানা গিয়েছিল পঞ্চায়েত অফিসের নবনিযুক্ত অ্যাসিস্ট্যান্টটি বিজনদার খুঁড়তুতো শালা। বিজনদা অবশ্য বলেছিল এই চাকরির ব্যাপারে ও কোনো তদারকি করেনি, যা করেছে এমএলএ নিজেই করেছে। এরপর আর নেতাদের দেওয়া কোনো আশ্বাসে ভরসা করেনি সুশান্ত। পার্টি অফিসে আসা ছেড়ে দিয়েছিল সেদিন থেকে। শুরু করেছিল দোকানে দোকানে বেকারি তৈরির জিনিস সাপ্লাইয়ের কাজ। রাত্রে বাড়ি ফেরার সময় মাঝে মাঝে সুশান্তের বাড়ি হয়ে বাড়ি ফেরে অঞ্জন। সুশান্ত ওকে বলে ওর পরিকল্পনার কথা। বেশ কিছুটা সঞ্চয় করেছে ও গত 1.5 বছরে। ওর ইচ্ছা এরপর একটা ছোটোখাটো চানাচুর কারখানা করার। তারপর যদি ঈশ্বর দিন দেন তাহলে একটা বেকারি করবে। হয়তো সেটা করতে আরও বেশ কয়েক বছর লাগবে, তবু চেষ্টাও চালিয়ে যাবে। গতকাল রাত্রে সুশান্তের সঙ্গে দেখা করে সুখবরটা জানিয়েছিল অঞ্জন। সুশান্ত বলেছিল, খুব ভালো খবর রে, তোর রেজাল্ট ভালো। এটুকু তো তোর জন্য করা উচিত পার্টির। এখন এই প্যারা টিচারের চাকরি জোটানোই দায়। পাচ্ছিস যে এই অনেক। নাই মামার থেকে কানা মামাই ভালো। রিক্তা নিশ্চয়ই খুশি হবে খবরটা শুনে। অঞ্জন বলেছিল, হ্যাঁ আমিও তাই ভাবছি। টিউশনির সঙ্গে এইটা যদি করতে পারি তাহলে বাবার দোকানটাকে একটু সাজিয়ে দিতে পারবো কমাস পর। তারপর অন্য কথা ভাবা যাবে। সুশান্ত ওর পিঠ চাপড়ে বলেছিল, বেস্ট অফ লাক। মাকেও বলেছে অঞ্জন কথাটা, তবে আর কাউকে বলতে বারণ করেছে, এমনকি রিক্তাকেও না। কাজটা করতে শুরু করার পর খবরটা রিক্তাকে দেওয়াই ঠিক হবে বলে মনে হয়েছে অঞ্জনের।
রবিবারগুলোয় পার্টি অফিসে ভিড় একটু বেশি হয়, নেতারা আসে। আজ শুধু অমিতদা বিজনদাই আসেনি, এসেছেন এমএলএ প্রবাল পোদ্দার ও প্রাক্তন এমএলএ চন্দন পাণ্ডে। পকেট থেকে টাকা বার করে অমিতদা বলল, সুরুচি রেস্টুরেন্ট থেকে 4 প্যাকেট চিকেন চাউমিন নিয়ে আয় তো অঞ্জন। আর রামুদার দোকানে বলে আসবি মিনিট 15 পর 1 কেটলি স্পেশাল চা দিয়ে যেতে, 1 প্যাকেট সিগারেটও আনিস। টাকাটা হাতে নিয়ে বেশ খুশি মনেই বেরিয়ে পড়েছিল অঞ্জন। আজই কি তবে সুখবরটা দেবে ওকে অমিতদা? রামুদার দোকানে চা পৌঁছে দেওয়ার কথা বলে সুরুচি রেস্টুরেন্টে ঢুকলো অঞ্জন, কিন্তু সুরুচির মালিক জানালো আজ এবেলা চিকেনটা দিয়ে যেতে দেরি করেছে লোকটা, তাই চিকেন চাউমিন হতে আধ ঘন্টা দেরি হবে। তবে চিন্তা নেই, আমাদের কোনো ছেলে গিয়ে দিয়ে আসবে পার্টি অফিসে। অগত্যা 1 প্যাকেট সিগারেট কিনে পার্টি অফিসে ফিরে এলো অঞ্জন। টিনের চালের পার্টি অফিস পাকা হওয়ার সময় নেতাদের জন্য একটা স্পেশাল ঘর করা হয়েছিল। তাদের বসবার জন্য কুশন সমেত চেয়ার, ড্রয়ার দেওয়া টেবিল, আলমারি সবই রাখা আছে সেই ঘরে। বাইরের বড় হল ঘরটায় সকলের জন্য আছে কাঠের বেঞ্চ, একটা টিভিও আছে, আছে একটা স্টোভ ও সামান্য চায়ের সরঞ্জাম। বাইরে টিভিতে খবর চলছিল তখন। ভেতরের ঘরে চলছিল নেতাদের গোপন বৈঠক। দরজা খোলা, তবে ভারী পর্দা ঝুলছে। সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে অঞ্জন ঘরের সামনে দাঁড়াতেই নিজের নামটা কানে এলো। নক না করে পর্দার আড়ালে দাঁড়ালো ও। চন্দন পাণ্ডে বললেন, কিন্তু এটা তোমরা ঠিক বলছো না, কাজ টাজ না পেলে ক্যাডার থাকবে দলের? বিজনদা বলল, কাজ পেলে আরও থাকবে না চন্দনদা। অমিতদা বলল, একদম ঠিক কথা, এটাই বলছি আমি। অঞ্জনের মতো ছেলে স্কুলে প্যারা টিচারির কাজটা করতে শুরু করলে পার্টি অফিসে লোক আসাই কমে যাবে। প্রচুর লোক আসে ওর কাছে একটা দরখাস্ত লেখানোর জন্য। বিজনদা বলল, তাছাড়া মিটিংয়ের নোটিশ করা, আমাদের ফাই ফরমাস খাটা, এসবও তো আছে। এমএলএ প্রবাল পোদ্দার বললেন, কথাটা মন্দ বলনি, এই সময় পাশ থেকে একটা লোকও সরতে দেওয়া ঠিক হবে না। বিজনদা বলল, এবারও আপনি নমিনেশন পাচ্ছেন নিশ্চয়ই স্যার? ঠিক জানি না, তবে আভাসে একটা পেয়েছি, দেখা যাক কি হয়। না চালে তো বিশ্বাস নেই। কথাটা বলেই দরাজ হাসি হেসে উঠলেন প্রবাল পোদ্দার। সব কিছু শোনার পর থরথর করে কাঁপছে অঞ্জনের শরীরটা। যে বিজনদা অমিতদাকে এত শ্রদ্ধা করে অঞ্জন, এই তাদের মানসিকতা? তার মানে ওকেও তাহলে সুশান্তের মতো ইউজ করে নিচ্ছে পার্টির নেতারা? ভীষণ কষ্ট হচ্ছে অঞ্জনের, তবু শক্ত করল নিজের মনকে। কাল থেকে এদিকে পা মারাবে না, তবে কাউকে কিছু বুঝতে দিলে চলবে না। এখন আলোচনা অন্যদিকে মোড় নিয়েছে, তাই নিজেকে সামলে নিয়ে বাইরে থেকে ডাকলো অঞ্জন, অমিতদা। ভেতর থেকে অমিতের আন্তরিক ডাক শোনা গেল, আয় আয়, ভেতরে আয়। সিগারেটের প্যাকেটটা এগিয়ে দিল অঞ্জন। রামুদার ছেলে এখনই হয়তো এসে যাবে চা নিয়ে, তবে চিকেন চাউমিন হতে একটু দেরি হবে। এমএলএ সাহেবের সামনে এলাকায় নিজের দাপট দেখাতে বিজনদা ঝাঁঝালো গলায় বলল, আমাদের কথা বলিসনি? অঞ্জনের বলতে ইচ্ছে করছিল, আমাদের মতো মুরগি ওদের কপালে জোটে না সব সময়, তাই তোমাদের মতো ঘাড় মটকাতে পারে না ইচ্ছে হলেই, কখনো সখনো অপেক্ষাও করতে হয় ওদের। কিন্তু সেটা না বলে সুরুচি রেস্টুরেন্টের মালিকের কথাটাই উগরে দিল। অমিতদা বলল, ঠিক আছে, দিয়ে যাবে বলেছে তো, তুই তাহলে যা এখন। অঞ্জন বেরিয়ে এলো শান্তভাবে। জীবনে এই প্রথম অভিনয় করল ও, অথচ তাতে গলতি রইল না এক ফোঁটাও। সেই মুহূর্তে পার্টি অফিস থেকে বেরিয়ে সোজা সুশান্তের বাড়িতে চলে এলো অঞ্জন। এরপর পেরিয়ে গেছে 3টে মাস। ভোটের দিন ঘোষণা হয়ে যেতেই টনক নড়েছে নেতাদের। জরুরি তলব এসেছিল অমিতদার কাছ থেকে। অঞ্জনের কাছ থেকে সাড়া না পেয়ে ছুটে এসেছে অমিতদা, বিজনদা, সঙ্গে প্রার্থী প্রবাল পোদ্দার স্বয়ং। কারণ অঞ্জনের পার্টি অফিসে যাওয়া বন্ধ হয় ঝড় উঠেছে তরুণ ক্যাডারদের মধ্যে। অনেকেই আসা বন্ধ করেছে, পোস্টার সাঁটানোর লোক নেই তেমন, তাই ভোট মিটলেই অঞ্জনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিতে এসেছেন সকলে মিলে। ওদের এদিকে আসতে দেখে পিছু নিয়েছিল রিক্তা। সেদিনের পর আর কোনো দিন পার্টি অফিসের দরজায় পা রাখেনি অঞ্জন, তবে পরদিন সন্ধ্যাতেই রিক্তা যেতে চেয়েছিল সেখানে। ও মুখোমুখি হতে চেয়েছিল অমিত আর বিজনের মতো নেতাদের। ওকে অনেক বুঝিয়ে বিরত করেছিল কাবেরী ও অমর। কাবেরী বলেছিলেন, এতে অনুর বা তোর ক্ষতি বই ভালো হবে না।
অমর চক্রবর্তীও সায় দিয়েছিলেন স্ত্রীর কথায়। বলেছিলেন, জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করে কি থাকা যায়? তুই এমন কাজ ভুলেও করিস না মা, কাউকে এই নিয়ে কিচ্ছুটি বলিস না। সেদিন সত্যিই কাউকে কিছু বলেনি রিক্তা, কিন্তু আজও কিছুতেই চুপ করে থাকতে রাজি নয়। সুশান্তের কাছে সব কিছু জানিয়ে সেদিন কান্নায় ভেঙে পড়েছিল অঞ্জন। সুশান্ত ওকে সান্ত্বনা না দিয়ে বলেছিল, খুব ভালো হয়েছে, ভগবান যা করেন মঙ্গলের জন্য। চানাচুর কারখানা করব ভেবেছি, কিন্তু একা একা সব সামলাতে পারবো না বলে সাহস পাচ্ছিলাম না শুরু করতে। এবার দুজনে মিলে শুরু করব। শুধু চানাচুর নয়, নিমকি, ঝুরি ভাজা, কাটি ভাজা, এই ধরনের সব কিছু তৈরি হবে আমাদের কারখানায়। সরস্বতী পুজোর দিনই চালু করব কারখানা। হাতে 1 মাস সময়। আমি 2জন ভালো কারিগরের সন্ধান পেয়েছি। আমাদের দুজনকে উঠে পড়ে লাগতে হবে কিন্তু। বিনা মূলধনেই ব্যবসার পার্টনার করে নিয়েছিল সুশান্ত প্রিয় বন্ধু অঞ্জনকে। দুঃখ করার আর সময় পায়নি অঞ্জন। দুজনের অক্লান্ত পরিশ্রমে সুশান্তদের বাড়ির পিছনের জায়গাটাই তৈরি হয়েছিল চানাচুর কারখানা। শ্রীপঞ্চমীতেই উদ্বোধন হয়েছিল সেটা। শহর ও মফস্বলের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে অর্ডার কালেকশন করে অঞ্জন। এই 2 মাসেই যথেষ্ট সুনাম হয়েছে ওদের কারখানার সব প্রোডাক্টের। সুশান্তের উদ্যম দেখে ভীষণ খুশি রিক্তা। অঞ্জনদের বাড়িতে ঢুকে রিক্তা দেখল উঠোনে চেয়ার, টুল, মোড়া নিয়ে এসে বসতে দেওয়া হয়েছে বিশিষ্ট মানুষদের। হাত দুটো বুকের কাছে এনে জোড়হাত করার ভঙ্গিমায় দাঁড়িয়ে আছেন অমর চক্রবর্তী। অপরাধীর মতো মুখ করে পাশে দাঁড়িয়ে আছেন কাবেরী। অঞ্জন যে বাড়িতে নেই খবরটাই এসেই পেয়েছেন নেতারা। এখন অমরের কাছে তাদের বক্তব্য পেশ করছেন। রিক্তা পায়ে পায়ে এগিয়ে এসে দাঁড়ালো অমরের সামনে। অমরের হাত দুটো বুকের কাছ থেকে সরিয়ে দিয়ে বলল, তুমি হাত জোর করে দাঁড়িয়ে আছো কেন কাকু? আজকে তো হাত জোর করার দিন এমএলএ সাহেবের। উনি আবার প্রার্থী হয়েছেন। এবার তো বাড়ি বাড়ি ঘুরবেন, হাত জোর করে ভোট ভিক্ষে চাইবেন। ভিক্ষে দেওয়া না দেওয়া অবশ্য আমাদের মতো দিনদরিদ্র জনগণের ব্যাপার। প্রবাল পোদ্দার অগ্নিদৃষ্টিতে তাকালেন। এখানে এসে এসব বলা তুমি কে? আমি এই বাড়ির ভাবী বধূ। আর একটা পরিচয় রয়েছে, আপনার এলাকার একজন ভোটার আমি। যৌথ পরিবার আমাদের। আমার বাড়িতে 12টা ভোট। আপনি না জানলেও বিজনদা, অমিতদা সব জানে। তবে যেটা ওরা জানেন না সেটাই জানাবো। অঞ্জন যতদিন চাকরি না পাবে ততদিন বিয়ে করব না, এটাই ঠিক করেছিলাম আমি। বেচারা আমার কথা ভেবে একটা চাকরির জন্য মরিয়া হয়ে উঠেছিল, কিন্তু এখন আমি আমার সিদ্ধান্ত বদলেছি। ও ভালোবেসে যে কাজ করবে সেটাতেই সন্তুষ্ট থাকবো আমি। অনেক কষ্ট করে অর্জন করা সার্টিফিকেটগুলো না হয় সারা জীবন আলমারির লকারে অলংকারের মতোই তোলা থাকবে, তবু চাকরির জন্য ওকে আর কারো দাবিদারি করতে দেব না আমি। শুধু প্রতিশ্রুতি নয়, আপনারা ওর অ্যাপয়েন্টমেন্ট লেটার সঙ্গে নিয়ে এলেও ওই একই কথাই বলতাম। প্রবাল পোদ্দার বললেন, অঞ্জনের মা বাবা ছাড়াও যে আর একজন অভিভাবক আছে তা তো জানতাম না। অঞ্জন বোধহয় তোমার কথাতেই এখন ওঠে বসে। একদম না, এমন শিক্ষা ওর মা বাবা দেয়নি ওকে। তবে ও বিশ্বাস করে যে মা বাবার মতোই আমাকেও পাশে পাবে সারা জীবন। সুশান্ত মিত্র, অঞ্জন চক্রবর্তীর পর আপনাদের টার্গেট এখন কে সেটা আমি জানি না, তবে আপনাদের জানা থাকলে আপনাদের মহামূল্যবান সময়টা তার জন্য ব্যয় করুন। নমস্কার। হাত দুটো জোর করে বুকের কাছে একবার তুলে নামিয়ে ফেলল রিক্তা। চেয়ার ছেড়ে উঠতে উঠতে বিজন দত্ত কঠিন গলায় বলল, কাজটা তুমি ভালো করলে না রিক্তা? ঠোঁটের কোণে হাসি এনে রিক্তা বলল, জানি তো সেটা, তবে নেংটি ইঁদুরের মতো ভয়ে ভয়ে লুকিয়ে থাকতে পারবো না। সেরকমভাবে বাঁচা আমার কাছে মৃত্যুর সমান। আমি জিওগ্রাফি অনার্স নিয়ে পাশ করে মাস্টার্স করছি। অভাবের মধ্যেই বড় হয়েছি। যদি নিজের যোগ্যতায় চাকরি পাই করব, না হলে অন্য পন্থা দেখব। আমার ভালো মন্দ না ভেবে নিজেদের কথা ভাবুন এবার আপনারা। নেতা হওয়ার পর থেকে অঞ্চল জুড়ে প্রভাব খাটিয়ে এসেছে এতদিন বিজন দত্ত, অমিত কর্মকারের মতো মানুষেরা। আর প্রবাল পোদ্দারের মতো বড়লোক ও ক্ষমতাবান ব্যক্তিরা তো সারা জীবন রাজার আদর পেয়ে এসেছে সাধারণ মানুষদের কাছ থেকে। তাই রিক্তার এই দুর্বিনীত আচরণ হজম করতে বেশ কষ্ট হচ্ছে সকলের। প্রচণ্ড রাগে গজরাতে গজরাতে দলটা বেরিয়ে গেল। ঠিক তখনই রান্নার চালার পাশ থেকে বেরিয়ে এলো অঞ্জন ও সুশান্ত। সুশান্ত বলল, সাবাস রিক্তা সাবাস, আমরা যা পারিনি তুই তাই করে দেখালি।
অঞ্জনের মুখ জুড়ে খুশির আভাস, ওর গলায় উপচে পড়া উচ্ছ্বাস। আই অ্যাম রিয়েলি প্রাউড অফ ইউ রিক্তা। এই মুহূর্তে নিজেদের ভয়শূন্য মনে হচ্ছে অমর ও কাবেরীর। দুদিক থেকে দুজনে ভাবী পুত্রবধূর মাথায় হাত রাখলেন তারা। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।